ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এই 4টা দেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেস্ট কান্ট্রি ছিল। বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদের জন্য ফার্স্ট চয়েস ছিল এই কয়েকটা কান্ট্রি। এই দেশে ইংলিশে কথা বলা যায়, ভালো জব অপরচুনিটি আছে, ভালো ভার্সিটি আছে, ভালো কোয়ালিটিফুল এডুকেশন আছে, কেয়ার অপরচুনিটি আছে, বেস্ট অপশনস। কিন্তু এখন আর না, কারণ 2025 সালে এই কয়েকটা দেশে এমন কয়েকটা নিয়ম আসছে যে নিয়মগুলো দেখার পর এটা স্টুডেন্টরা বলে যে ভাই मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। ইউকেতে কোনো জব পাওয়া যায় না, কানাডাতে কস্ট অফ লিভিং পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি হাই এখন, ইউএসএতে কোনো পার্মানেন্ট রেজিডেন্স দেয় না, তাছাড়া লিভিং এক্সপেন্স অনেক বেশি, অস্ট্রেলিয়াতে কয়েকটা স্টেট যেমন সিডনি, মেলবোর্ন এগুলোতে পিআর পাওয়া যায় না, লিভিং এক্সপেন্স এবং টিউশন ফিসও অনেক হাই। স্টুডেন্টরা ঠিকমতো রিসার্চ করে না, বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ টাকা লোন করে, এরপর এসব দেশে চলে যায়, পরে টিউশন ফিস ম্যানেজ করতে পারে না, তাছাড়া ফাইনালি টিউশন ফিস দিতে না পারার কারণে রেজিডেন্স পারমিট ক্যান্সেল হয়ে যায়, পরবর্তীতে ওদের দেশে ব্যাক করতে হয়, না হলে ইলিগাল অবস্থায় থেকে যেতে হয়। তারপর দেশে ব্যাক করার পর তার কাছে না থাকে ভালো একটা চাকরি, না থাকে ভালো একটা ডিগ্রি, এছাড়া তার মাথায় কি লাখ লাখ টাকার একটা লোনের বোঝা পড়ে যায়। তো তোমাদের 2025-এ এসে কোন দেশে যাওয়া উচিত, আজকে ভিডিওতে আমি সেই জিনিসটাই কথা বলবো। দেখো, কোন দেশে যাওয়া উচিত এটার জন্য 100টা ফ্যাক্টর আছে, কিন্তু আমি শুধু 3টা মেইন রিজন বলবো যে কারণে তোমাদের একটা দেশে যাওয়া উচিত। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, মানে তুমি টিউশন ফিস এবং লিভিং এক্সপেন্স তুমি জব করে তুলতে পারবা কি পারবা না, কি তোমার বাংলাদেশ থেকে টাকা আনা লাগবে। এরপর সেকেন্ড হচ্ছে ওখানে জব অ্যাভেলেবেল আছে নাকি, মানে তুমি ওখানে গেলে জব খুঁজে বের করতে পারবা নাকি তোমার জন্য। তারপর থার্ড হচ্ছে লং টার্ম সেটেলমেন্ট, মানে বিদেশে একটা কান্ট্রিতে চুজ করতে আসো, ওইখানে তুমি পিআর নিয়ে বাংলাদেশে ব্যাক করতে পারবা কি পারবা না, কারণ অনেক দেশে এরকম আছে যে তোমরা যাও কিন্তু ওইসব দেশে পিআর সম্পর্কে যাও না। তাছাড়া আমি কি ওই দেশে লোন নেওয়া ছাড়া যেতে পারবো। তারপর সেকেন্ড হচ্ছে যে আমি কি ওখানে যে জব খুঁজে বের করে আমার টিউশন ফিস তুলতে পারবো কি পারবো না। তারপর জব পাওয়ার পর আমি কি ওখানে সেট হতে পারবো কি পারবো না। এই সব কিছু মাথায় রেখে তোমরা কান্ট্রি চুজ করবা, এবং এই সব কিছু মাথায় রেখে আমি তোমাদের জন্য বেশ কয়েকটা কান্ট্রি সিলেক্ট করছি। সেই সব ক্রাইটেরিয়া মেনটেন করে এখন আমার লিস্টের প্রথমে আছে ফ্রান্স। ফ্রান্স যে শুধু বিল্ডিংগুলো সুন্দর এরকম না, ফ্রান্স অনেক বেশি পপুলার ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, এবং 2024 সালে শুধুমাত্র ফ্রান্সে 4,30,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসছে পড়ার জন্য ফ্রান্সের বাইরে থেকে। ফ্রান্সের ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিংও খুবই ভালো, তাছাড়া ম্যাক্সিমাম কোর্সগুলো যেগুলো ফ্রেঞ্চ হয়ে থাকে এগুলো কমপ্লিটলি ফ্রি, এবং যেসব কোর্সগুলো ইংলিশ হয়ে থাকে ব্যাচেলার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে এগুলো টিউশন ফিস 2,700 ইউরো থেকে 3,700 ইউরোর মধ্যে হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং বাংলা টাকার যা 3 লাখ থেকে 4 লাখ টাকা হয়, যা তোমরা বাংলাদেশ থেকে আনতে পারবা যদি তোমাদের কোনো সময় টান পড়ে। তো ওভারঅল ফ্রান্স ইজ এ ভেরি গুড কান্ট্রি, কারণ তোমরা এখানে পার্ট টাইম জব করে টাকা তুলতে পারবা মোটামুটি। তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমরা এখানে স্টুডেন্ট রেজিডেন্স পারমিটের পর তোমরা তা টেম্পোরারি ওয়ার্ক বিষয়ে কনভার্ট করতে পারবা, মানে জব সার্চিং বিষয়ে কনভার্ট করতে পারবা। এরপর জব পেয়ে গেলে তাহলে তোমরা ওয়ার্ক পারমিট পাবা, তারপর ওয়ার্ক পারমিট পাইলে এরপর এখান থেকে 6 থেকে 7 বছর পর তুমি পার্মানেন্ট রেজিডেন্সি পেয়ে যাবা ফ্রান্সের। কিন্তু ফ্রান্সের পার্মানেন্ট রেজিডেন্সির প্রসেসটা অনেক লং টার্ম, ওকে। কিন্তু ফ্রান্সে অনেক জব অপরচুনিটি আছে, যে কেউ ফ্রান্সে জব পেতে পারে। সো ফ্রান্স ইজ এ ভেরি গুড ডেস্টিনেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তারপর লিস্টের সেকেন্ড কান্ট্রি হয়ে যাচ্ছে আমার মতো আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডকে লিস্টের সেকেন্ড চয়েসে রাখার কারণ হচ্ছে আয়ারল্যান্ডের মধ্যে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে। এছাড়াও পুরো ইউরোপের মধ্যে যত বড় বড় টেক জায়ান্টস আছে, গুগল, ফেসবুক, অ্যামাজন, টিকটক, এটসি, যত বড় বড় টেক জায়ান্ট আছে সবগুলো টেক জায়ান্টের হেডকোয়ার্টার আয়ারল্যান্ডে অবস্থিত। তোমাদের মধ্যে যারা যারা কোয়ালিটিফুল সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে বা কোয়ালিটিফুল প্রোগ্রামার আছে তাদের জন্য আয়ারল্যান্ড খুবই ভালো একটা অপরচুনিটি হতে পারে। কিন্তু আয়ারল্যান্ডে একটা নেগেটিভ দিক হতেছে যে আয়ারল্যান্ডের টিউশন ফিস কস্ট অনেক হাই, যেমন ব্যাচেলার্স এবং মাস্টার্সের জন্য 9,000 থেকে 15,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে পার ইয়ার টিউশন ফিস। তাছাড়া লিভিং অফ কস্ট একটু হাই আয়ারল্যান্ডে, কিন্তু কানাডা থেকে কমই ধরতে গেলে। সো ওভারঅল আয়ারল্যান্ডে ভালো অপরচুনিটি আছে। আর তাছাড়াও তোমরা যদি টেকনিক্যাল সাবজেক্টগুলো যেরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডিজিটাল মার্কেটিং বা সফটওয়্যার এজ এ সার্ভিস এরকম সাবজেক্টগুলোতে যাও, তাহলে তোমরা ভালো কোয়ালিটিফুল জব করতে পারবা, পার আওয়ারে 30 ইউরো 40 ইউরো এরকম জব করতে পারবা। তারপর তোমরা যারা যারা চিন্তা করো যে না আমরা প্রাইমারিলি কিছু টাকা খরচ করে পড়াশোনা করব, কিন্তু আমাদের টার্গেট থাকবো পড়াশোনা শেষ করবো, আমরা ভালো একটা কর্পোরেট জব ম্যানেজ করব, এরপর এই কর্পোরেট জব থেকে আমরা ওয়ার্ক পারমিট ট্রান্সফার করবো, তাদের জন্য আয়ারল্যান্ড বেস্ট অপশন। তার কারণ আয়ারল্যান্ডে তোমরা স্টুডেন্ট ভিসা থেকে বা স্টুডেন্ট রেজিডেন্স পারমিট থেকে ওয়ার্ক পারমিটে ট্রান্সফার করতে গেলে ইজিলি করতে পারবা, খালি তোমাদের ভালো কোয়ালিটিফুল জব লাগবে। এরপর থার্ড কান্ট্রি আছে যেটাতে আমি কান্ট্রি লিভ করতেছি স্পেন। স্পেন খুবই ভালো একটা কান্ট্রি, কিন্তু স্পেনের মধ্যে তোমাদের ব্লক মানি দেখানো লাগে, যেটা 7,000 থেকে 13,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে পার ইয়ারের জন্য, মানে তোমাদের লিভিং কস্টটা একবারে ডিভিডেড করে দেওয়া লাগে। তারপর সেকেন্ড হচ্ছে স্পেনের মধ্যে টিউশন ফিস খুবই হাই, যেমন স্পেনের মধ্যে ভালো ভালো ইউনিভার্সিটি, অটোনমাস ইউনিভার্সিটি অফ বার্সেলোনা এরকম ইউনিভার্সিটিগুলোতে মনে করো 10,000 থেকে 15,000 ইউরো এরকম হয়ে থাকে টিউশন ফিস ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু ওভারঅল তোমরা যদি একটা চিন্তা করা যায় লং টার্ম প্ল্যানিং, স্পেন ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন। তার কারণ কি স্পেনের মধ্যে তোমরা স্টুডেন্ট থাকা অবস্থায় ওয়ার্ক পারমিট ট্রান্সফার করতে পারবা, তোমাদের স্টুডেন্ট রেজিডেন্স পারমিট, তারপরে
স্টুডেন্ট থাকা অবস্থায় তোমরা 30 ঘন্টা কাজ করতে পারবা, যেখানে তুমি 30 ঘন্টা কাজ করলে 1200 থেকে 1300 ইজিলি ইনকাম করতে পারবা। কিন্তু তোমাদের ম্যাক্সিমামদের ক্ষেত্রে স্পেনে বাংলাদেশ থেকে টাকা না লাগতে পারে, কিন্তু ওভারঅল যদি তোমরা চিন্তা করো লং টার্ম পার্সপেক্টিভ, যে না আমরা স্টুডেন্ট থেকে ওয়ার্ক পারমিটে ট্রান্সফার, যখন তোমরা ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হবা তখন একটা জিনিস মাথায় রাখবা, ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিতে বিজনেস দেওয়ার জন্য ওই দেশের পাসপোর্ট লাগে, কিন্তু স্পেনের মধ্যে তোমরা শুধু তোমাদের ওয়ার্ক পারমিট দিয়া বিজনেসে ট্রান্সফার করতে পারবে এবং ওই ওয়ার্ক পারমিট দিয়ে তোমরা বিজনেস করতে পারবা স্পেনে। কাইন্ড অফ আমি এর ব্যাপারে এত ভালো মতো জানি না, কিন্তু যতজন আমাকে বলছে স্পেনের মধ্যে সবচেয়ে বেশি বাঙালিরা বিজনেস করে, আর কোনো কারণে আমি এত বাংলাদেশিদের বিজনেস করতে দেখি নাই। তো যাদের যাদের টার্গেট যে না আমরা পড়াশোনা শেষ করার পর একটা নিজেদের বিজনেস ওপেন করুম বা ভালো কোয়ালিটিফুল একটা বিজনেস ম্যানেজ করুন, তাদের জন্য স্পেন ইজ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি। স্পেনের মধ্যে একটা নেগেটিভ পয়েন্ট আছে, তোমাদের স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকা লাগে, তার কারণ কি স্পেনের মধ্যে কেউ ইংলিশ পায় না, সো তোমাদের স্প্যানিশ জানতে হবে। স্প্যানিশ কিন্তু ওয়ার্ল্ডের 3rd মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ। আমি ওই স্প্যানিশ শিখতে আছে মোটামুটি পারি এখন আলহামদুলিল্লাহ। সো আমি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসছি মূলত স্পেনে এবং আমার টিউশন ফিস কম পড়ছে। সো বাংলাদেশ থেকে স্পেনের ল্যাঙ্গুয়েজ কোর্সে আসা যায় না, তো ইউরোপের মধ্যে যদি তোমরা আসতে পারো তাহলে ওখান থেকে পরে তোমরা ট্রান্সফার হতে পারবা। ও আরেকটা জিনিস, স্পেনের লিভিং এক্সপেন্স অনেক কম, পার মান্থ 350 থেকে 450 এরকম খরচ হয়। সো ওভারঅল স্পেন অনেক ভালো একটা কান্ট্রি, কিন্তু স্পেনে ইউনিভার্সিটিগুলোতে আসলে প্রাইমারিলি একটু খরচ বেশি পড়ে, কিন্তু ওভারঅল তোমরা তা পোষায় ফেলতে পারবা।